আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। এফার্টলেস আইএলটিএস এর নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে আমন্ত্রণ। বেশ অনেকদিন পর একটা ভিডিও নিয়ে চলে আসলো আপনাদের জন্য। তো আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ আমরা রিডিং নিয়ে অনেক বেশি সমস্যায় পড়ি। অলমোস্ট সবারই রিডিং এর সমস্যা থাকে। তো আজকের ভিডিওতে আমি চেষ্টা করব এই ভিডিওটা দেখার পর রিডিং নিয়ে, স্পেশালি আপনারা যখন গ্যাপ ফিল কোশ্চেন টাইপগুলো সলভ করতে চান, এটা নিয়ে যাতে আর কোনো ধরনের সমস্যা না থাকে, সেটাই আমি আজকের ভিডিওতে মেক শিওর করব। সো ভিডিওতে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি লাইক দিবেন। আর ভিডিওটি শেষ করার পর আপনার মূল্যবান মতামত জানিয়ে দেবেন। ভিডিওটি আপনাদের কেমন লাগলো, কি বুঝতে পারেননি বা নতুন কি শিখেছেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক ভিডিওটি। তো দুইটা কথা সবসময় আমাদের মাথায় রাখতে হবে। আমরা যখন রিডিং প্রশ্ন সলভ করতে চাই বা রিডিং এর কোনো ভিডিও দেখি ইউটিউব থেকে, আমরা কনফিউজড হয়ে যাই। আমাদের স্কিল দরকার বেশি নাকি আমাদের স্ট্র্যাটেজিস বা টিপস অ্যান্ড ট্রিক্স দরকার? অনেক টিচারই অনেক টিপস দিয়ে থাকেন, ট্রিক্স দিয়ে থাকেন, স্ট্র্যাটেজিস দিয়ে থাকেন। অনেকে বলেন এগুলো দিয়ে অ্যান্সার সলভ করা যায়। আবার অনেকে বলে স্কিলের দরকার, স্কিল ছাড়া আসলে আপনি অ্যান্সার করতে পারবেন না। তাহলে সত্য আসলে কারা? ট্রু হচ্ছে আপনার দুইটা জিনিসই ইকুয়ালি লাগবে। আপনার স্কিলের দরকার, অ্যাট দ্য সেম টাইম আপনার স্ট্র্যাটেজিও জানতে হবে কোন ওয়েতে আপনি প্রশ্নগুলো সলভ করবেন। সো আমাদের দুইটাকেই ইকুয়ালি গুরুত্ব দিয়ে আমাদের প্রশ্নগুলো সলভ করতে হবে। একটা আরেকটার পরিপূরক। আমরা একটাকে কম গুরুত্ব দিয়ে আরেকটা যতই স্ট্রং করি কোনো লাভ হবে না। সো আমাদের স্কিল ডেভেলপমেন্টও যেমন বৃদ্ধি করতে হবে, তার পাশাপাশি আমাদের প্রত্যেকটা প্রশ্ন টাইপের জন্য আলাদা আলাদা স্ট্র্যাটেজি শিখতে হবে, কিভাবে খুব সহজে কম সময়ের মধ্যে আমরা অ্যান্সারগুলো করতে পারি। তো যেহেতু আজকে আমরা রিডিং এর গ্যাপ ফিল কোয়েশ্চেনটা সলভ করব, তো আমরা দেখে নেব রিডিং এর গ্যাপ ফিল কোশ্চেন টাইপের জন্য কোন কোন স্ট্র্যাটেজি আমরা ফলো করব। আমাদের স্কিল তো অবশ্যই লাগবে। স্কিল বলতে একটা রিডিং পড়ে বোঝার দক্ষতা। সো আমরা রিডিং পড়ব, রিডিং পড়ে বোঝার চেষ্টা করব, এটা তো আমাদের দরকারি। সেটা নিজের সেলফ ডেভেলপমেন্টের একটা জিনিস, বাট যেটা প্রত্যেকটা আইএলটিএস ট্রেনার বা আইএলটিএস টিচার যারা যেটা করতে পারে সেটা হচ্ছে আপনাকে আপনার স্ট্র্যাটেজিগুলো ভালো করে দেখিয়ে দিতে পারে বা বুঝিয়ে দিতে পারে, যেগুলো আসলে আলটিমেটলি আপনাদের হেল্প করবে যে কোনো ধরনের গ্যাপ ফিল কোয়েশ্চেন টাইপ সলভ করার জন্য। তো এই চারটা স্ট্র্যাটেজি দিয়ে আমরা রিডিং এর যে কোনো গ্যাপ ফিল বা শূন্যস্থান প্রশ্নের অ্যান্সার করতে পারি। তার প্রথমটি হচ্ছে ফলো দ্য ইনস্ট্রাকশন, দ্বিতীয়টা হচ্ছে কিওয়ার্ডস আন্ডারলাইন, তৃতীয়টা হচ্ছে স্ক্যান অ্যান্ড স্কিম, এবং সর্বশেষ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রেডিকশন। সবাই এই কিওয়ার্ড আন্ডারলাইন এবং স্ক্যান স্কিমের উপর জোর দেয়, বাট যেটার উপরে তেমন একটা কথা বলা হয় না বা সেভাবে তেমন একটা কথা বলে না, সেটা হচ্ছে প্রেডিকশন। টু বি ভেরি অনেস্ট, সেটা হোক লিসেনিং এর গ্যাপ ফিল অথবা রিডিং এর গ্যাপ ফিল, সবচেয়ে গুরুত্বপূর্ণ টুলস বা সবচেয়ে গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজি হচ্ছে প্রেডিকশন। আপনারা যদি প্রেডিকশনটা ঠিকভাবে করতে পারেন তাহলে যে কোনো ধরনের শূন্যস্থান আপনারা সহজেই অ্যান্সার করতে পারেন। সো আজকের ভিডিওতে আমি বেসিক্যালি প্রেডিকশন নিয়ে কথা বলবো। প্রেডিকশন কিন্তু দুই ধরনের থাকে। তো কোন দুই ধরনের প্রেডিকশন আমাদের মাথায় রাখতে হবে, তাই আজকের ভিডিওতে আমি দেখাবো। সো ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রেডিকশন দুই টাইপের, একটা হচ্ছে গ্রামাটিক্যাল প্রেডিকশন আর একটা হচ্ছে লজিক্যাল প্রেডিকশন। আমাদের এই দুইটা প্রেডিকশনই ইকুয়ালি লাগবে। দুইটা জিনিস যদি আমরা আয়ত্ত করতে পারি তাহলে দেখবেন যে কোনো ধরনের গ্যাপ ফিল আমাদের জন্য কতটা সহজ হয়ে যায়। আর আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি, শূন্যস্থান যত ধরনের প্রশ্ন থাকুক না কেন এই চারটা পার্টস অফ স্পিচের মধ্যেই থাকে, এর বাহিরে কোনো সময় অ্যান্সার হয় না। ক্যামব্রিজের অ্যান্সারগুলো সবসময় চারটা পার্টস অফ স্পিচের মধ্যেই থাকে। এর মধ্যে সবচেয়ে বেশি মেজরিটি 80% অফ দ্য কেস অ্যান্সার হয় নাউন, এটা আমাদের মাথায় রাখতে হবে। তারপর যে বাকি তিনটা পার্টস অফ স্পিচ হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং ভার্ব। এই তিনটা কম্বাইন্ডলি বা তিনটা একত্রে 20% সময় অ্যান্সারগুলো হয়ে থাকে। সো আমাদের মাথায় এটা ক্লিয়ার রাখতে হবে, শূন্যস্থানের যত অ্যান্সার হবে এই চারটার ভিতরে হবে, এর বাইরে কোনো সময় অ্যান্সার হবে না। সবচেয়ে বেশিবার থাকে নাউন আর 20% কম থাকে হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং ভার্ব ইকুয়ালি। তো আমরা প্রথমে দেখে নেব গ্রামাটিক্যাল ওয়েতে আমরা কিভাবে প্রেডিক্ট করতে পারি।
এটা খুব গুরুত্বপূর্ণ। গ্রামাটিক্যাল প্রেডিকশনের জন্য আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে সবসময়। 1 নাম্বার, এখানে দেয়া আছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আমরা জানি প্রত্যেকটা সেন্টেন্সের স্ট্রাকচার হয় 3টা বেসিসের উপর, একটা সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। সবসময় মাথায় রাখবেন সাবজেক্ট একটা নাউন হয় এবং অবজেক্টও একটা নাউন হয়। এই স্ট্রাকচারটা মাথায় রাখবেন। মেইন ভার্বের আগে সাবজেক্ট হিসেবে নাউন বসবে, মেইন ভার্বের পরেও যদি অবজেক্ট হয় সেটা নাউনই বসবে। আর এই সিরিয়ালটা খুব গুরুত্বপূর্ণ, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন। প্রশ্নের মধ্যে বা কোনো একটা সেন্টেন্সে এই সিকোয়েন্সটা মেনটেন করে। নাউনের আগে সবসময় অ্যাডজেক্টিভ হবে, নাউনের আগে অ্যাডজেক্টিভ থাকে, সবসময় না, বাট কোনো কোনো একটা পার্সোনাল যদি থেকে থাকে সেটা অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের আগে থাকে অ্যাডভার্ব। তো আমাদের অ্যান্সার যেহেতু এই 4টার ভিতরে, সো নাউনের আগে আমাদের অ্যাডজেক্টিভ হবে, অ্যাডভার্ব হবে। এই জিনিসগুলো আমরা আগে দেখে নেই, তারপর আমি প্র্যাকটিক্যালি বোঝাচ্ছি। নাউনের আগে সবসময় অ্যাডজেক্টিভ হবে, যেমন এই যে এখানে দেখালাম। মেন ভার্ব বা ভার্বের পরে সবসময় নাউন হয়। তারপর আর্টিকেলস, এ এন দা, এই 3টার পরে সবসময় অ্যান্সার নাউন হয়। দেন প্রিপোজিশন, যত ধরনের প্রিপোজিশন আছে সেগুলোর পরে নাউন হয়। সো আমরা এক্সাম্পল অনুসারে দেখে আসি এই ব্যাপারগুলো। আমরা যদি এই প্রশ্নটার দিক তাকাই, দেখতে পাচ্ছেন প্রথম প্রশ্নে এখানে শূন্যস্থানের আগে দেয়া আছে দা। আমরা জানি দা হচ্ছে একটা আর্টিকেল। সো আমাদের নিয়ম অনুযায়ী আর্টিকেলের পরে নাউন হয়। সো এখানে অ্যান্সার হিসেবে অবশ্যই একটা নাউন হবে। সো এই যে আমরা বুঝতে পারলাম এই শূন্যস্থানে একটা নাউন হবে, এটাকে আমরা বলে থাকি গ্রামাটিক্যাল প্রেডিকশন। এটাই হচ্ছে গ্রামাটিক্যাল প্রেডিকশন। তাহলে লজিক্যাল প্রেডিকশনটা কি? চলুন তার পাশাপাশি এটাও দেখে নিই। আমরা বুঝতে পারলাম এখানে একটা নাউন হবে, বাট অ্যাকচুয়ালি লজিক্যালি এখানে কি হতে পারে একটু খেয়াল করে দেখেন। এখানে লিখেছে এক্সেলেন্ট কন্ডিশন, খুব ভালো একটা অবস্থা। ডেসপাইট, এখানে ডেসপাইট একটা লিঙ্কার ইউজ করেছে। সো ডেসপাইট, ইনস্পায়ার অফ, দো, অলদো, এই লিঙ্কারগুলো এমন সিচুয়েশনে হয়, লিঙ্কার তো সবসময় 2টা আলাদা আলাদা সেন্টেন্সকে বা ক্লজকে কানেক্ট করে। সো এই ডেসপাইটের আগে যদি কোনো পজিটিভ কথা থাকে, এর পরের যে ক্লজটা থাকবে সেটা ডেফিনেটলি নেগেটিভ হবে। এই ডেসপাইটের আগে বা ইনস্পায়ারের একটা ক্লজ যদি নেগেটিভ হয়, তাহলে এর পরবর্তী ক্লজটা হবে পজিটিভ। এটা হচ্ছে খুব কনস্ট্যান্ট একটা ব্যাপার, এটা সবসময় থাকবে। সো যেহেতু এই ডেসপাইটের আগে এক্সেলেন্ট কন্ডিশন একটা পজিটিভ কথা বলছে, তার মানে অবশ্যই এখানে একটা নেগেটিভ কথা হবে। ড্যাশ নেগেটিভ কথা অফ 2001, তার মানে এটা এমন একটা নেগেটিভ নাউন, আমরা অলরেডি জানি এখানে একটা নাউন হবে। সো নাউনটা ডেফিনেটলি একটা নেগেটিভ হবে। এটা এমন একটা নেগেটিভ নাউন যেটা 2001 সালে সংগঠিত হয়েছিল। সো এই হচ্ছে আমাদের 2টা ওয়ে। এখানে যে একটা নাউন বসবে এটা হচ্ছে গ্রামাটিক্যাল প্রেডিকশন, আর এখানে যে একটা নেগেটিভ নাউন হবে, এটা যে আমরা প্রেডিক্ট করতে পারছি 2001 সালে, সেটা হচ্ছে আমাদের লজিক্যাল প্রেডিকশন। এই 2টা জিনিস আমরা যদি মেনটেন করে অ্যান্সারটা বের করতে পারি, তাহলে আমাদের অ্যান্সার ভুল হওয়ার সম্ভাবনা নেই। যদি আমরা পরবর্তী প্রশ্নে যাই, এখানে দেখেন শূন্যস্থানের আগে দা দেয়া আছে, এটাও একটা আর্টিকেল। সো আমরা জানি আর্টিকেল আগে নাউন হয়, বাট এখন আমরা যদি এটা মিলাতে যাই, এটা কি ধরনের নাউন হতে পারে? দেখেন এখানে একটা প্রোজিউস আছে, প্রোজিউস। সো আমরা জানি একটা নাউনের পরে যদি একটা মেইন ভার্ব থাকে, আর নাউনটা অবশ্যই এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কারণ ক্যামব্রিজে কখনো ফার্স্ট পারসন বা সেকেন্ড পারসন অ্যান্সার হয় না, সবসময় থার্ড পারসন অ্যান্সার হয়। তো আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নামের পরে যে ভার্বটা হবে তার সাথে অ্যাস বা ইয়েস যুক্ত হবে। বাট এখানে দেখেন প্রোডিউসের পরে কোনো অ্যাস নেই, অ্যাস বা ইয়েস যুক্ত নেই, তার মানে অবশ্যই এটার এগেনস্টে যে নাউনটা থাকবে সেটা প্লুরাল হবে। সো এটা এমন একটা নাউন যেটা হচ্ছে প্লুরাল নাউন। এখন আমরা যদি লজিক্যালি চিন্তা করি, তাহলে এটা এমন একটা প্লুরাল নাউন যেটা প্রডিউস করে আ জিওমেট্রিক্যাল প্যাটার্ন। এই প্লুরাল নাউনটা একটা জ্যামিতিকার প্যাটার্ন বা ফরমেশন তৈরি করে। সো এমন কি অ্যান্সার, সেটা আমরা প্যাসেজ থেকে খুব সহজে বের করতে পারি। সেম ভাবে এখানে এ দেয়া আছে, তার মানে এখানে একটা সিঙ্গুলার নাউন হবে। আমরা যদি সর্বশেষটা একটু ভালো করে দেখি, এখানে দেয়া আছে হ্যাজ টু ড্যাশ, এই যে এখানে হ্যাজ আছে,
তো এখানে হ্যাজটা তো মেন ভার্ব হিসেবে কাজ করছে। তো আমরা এখানে দেখেছিলাম মেন ভার্বের পরে একটা নাউন হয়। তো আমরা এখানে কি অ্যান্সার হিসেবে নাউন দেব? তো ভালো করে লক্ষ্য করে দেখেন, শূন্যস্থানের পরে কিন্তু একটা ওয়ার্ড আছে লেভেলস। তো আমরা জানি লেভেলস হচ্ছে একটা নাউন। কিভাবে বুঝলাম? ড্যাশ লেভেলস। তো অবশ্যই এখানে এমন একটা জিনিস হবে যেটা লেভেলের একটা বৈশিষ্ট্যকে প্রকাশ করে, তাই না? তো অবশ্যই লেভেলস হচ্ছে একটা নাউন। তো অলরেডি যেহেতু একটা নাউন দেয়া আছে, আমরা এখানে একটা অ্যান্সার হিসেবে নাউন বসাতে পারবো না। নাউনের আগে সবসময় আমাদের অ্যাডজেক্টিভ হয়, এখানে আমি বলে দিয়েছি। নাউনের আগে 3 নাম্বারটা, নাউনের আগে অ্যাডজেক্টিভ হয়। সো এখানে ডেফিনেটলি আমাদের অ্যান্সার নট নাউন, এখানে একটা অ্যাডজেক্টিভ হবে অ্যান্সার হিসেবে, একটা অ্যাডজেক্টিভ। কারণ এইটার পরে একটা নাউন অলরেডি দেওয়া আছে, সো কি ধরনের লেভেল সেটা ডেসক্রাইব করবে একটা অ্যাডজেক্টিভ বসিয়ে। আর এটা যদি লজিক্যালি চিন্তা করি, লজিক্যাল প্রেডিকশন করি, তাহলে হ্যাজ টু ড্যাশ লেভেলস, কি ধরনের লেভেলস আছে সেটা মাথায় রাখতে হবে। কোনো একটা লেভেল বা লেভেলের একটা বৈশিষ্ট্য নিয়ে কথা বলবে। সো এটা হচ্ছে আমাদের লজিক্যাল প্রেডিকশন। এভাবে আমরা খুব সহজে দুই ধরনের প্রেডিকশন, একটা হচ্ছে আমাদের গ্রামাটিক্যাল প্রেডিকশন আর একটা হচ্ছে লজিক্যাল প্রেডিকশন। এভাবে যদি আমরা অ্যান্সার বের করতে পারি, আমাদের কোনো ধরনের কনফিউশন হবে না, অ্যান্সার এটা হবে নাকি ওইটা হবে। ডেফিনেটলি আমরা আমাদের অ্যান্সারগুলো খুঁজে বের করতে পারবো। আমি যদি জাস্ট একটা এক্সাম্পল দেই, এই অ্যান্সারটা যদি আমি আপনাদের বের করে দেখাই, তাহলে দেখুন আমাদের স্ট্র্যাটেজিতে ছিল প্রথমে আমাদের ফলো দ্য ইনস্ট্রাকশন দেখতে হবে। তার মানে এখানে অ্যান্সার কত শব্দের মধ্যে হবে সেটা আমাদের দেখা হচ্ছে প্রথম কাজ। এখানে বলে দিয়েছে ওয়ান ওয়ার্ড অ্যান্ড অর আ নাম্বার, তার মানে অ্যান্সার 3 ভাবে হতে পারে, একটা ওয়ার্ডে, একটা নাম্বারে, আর সর্বশেষ হচ্ছে ওয়ার্ড এবং নাম্বার একসাথে বসবে, বাট দুইটা ওয়ার্ড বা দুইটা নাম্বার একসাথে বসবে না, এটা মাথায় রাখতে হবে। সো আমরা দেখি দুইটা প্রেডিকশন দিয়ে এখানে একটা নাউন হবে, আর এমন একটা নাউন হবে যেটা নেগেটিভ, কারণ এখানে অলরেডি একটা পজিটিভ কথা দেয়া আছে, তার মানে ডেসপাইটের পরে একটা নেগেটিভ কথা হবে যেটা 2001 সালে সংগঠিত হয়েছিল। এখন আমরা দ্বিতীয় কাজ হিসেবে কিওয়ার্ড আন্ডারলাইন করব। সো কিওয়ার্ডের মধ্যে ছিল নাম্বার, ডেট। এখন আমরা যদি এই ডেটটা নেই বা এই নাম্বারটা নেই অ্যাজ এ কিওয়ার্ড 2001, আমরা ডিরেক্ট 2001-এ চলে যাব প্যাসেজে। তো প্যাসেজে যদি আমরা 2001 খুঁজে বের করি, তাহলে এখানে আমরা 2001 পেয়ে গিয়েছি। সো আমাদের সম্ভাব্য অ্যান্সারটা এই সেন্টেন্সের মধ্যেই থাকবে। সেন্টেন্সটা শুরু হয়েছিল এখানে, শেষ হয়েছে এখানে। তো এখানে একটু লক্ষ্য করে দেখি কোন নাউন যেটা নেগেটিভ আর যেটা 2001 সালে সংগঠিত হয়েছিল। প্রথম থেকে যদি আমরা পড়ি, ইনক্রেডিবলি ইন জানুয়ারি 2001 দিস এনশিয়েন্ট স্ট্রাকচার সারভাইভড, টিকে ছিল অ্যান আর্থকোয়াক, একটা ভূমিকম্পেও টিকে ছিল, দ্যাট মেজার, যেটা পরিমাপ করা হয়েছিল 7.6 অন দ্য রিক্টার স্কেল, যেটা 7.6 ছিল এটার মাত্রাটা রিক্টার স্কেলে। তার মানে এখানে নাউন অবশ্যই একটা আর্থকোয়াক, আর আর্থকোয়াক আমরা জানি একটা নেগেটিভ শব্দ, আর এটা সংগঠিত হয়েছিল 2001 সালে। তো ডেফিনেটলি আমাদের অ্যান্সার এখানে আর্থকোয়াক হবে। দেখুন মিলে দেখুন, আমাদের লজিক্যালি আর্থকোয়াক হচ্ছে একটা নাউন, সেকেন্ডলি এটা একটা নেগেটিভ নাউন, এটা ভূমিকম্প অবশ্যই একটা নেগেটিভ নাউন। সো অ্যান্সারটা আমরা খুব সহজেই বের করতে পারি। তো এই প্রেডিকশনের দুইটা দিক যদি আমরা মনে রাখতে পারি, বা দুইটা দিক আমরা যদি ভালো করে ইউটিলাইজ করতে পারি আমাদের অ্যান্সারগুলোতে, আমরা যে কোনো ধরনের গ্যাপ ফিল টাইপ কোয়েশ্চেন সলভ করতে পারবো। এখন অনেকে বলতে পারেন এগুলো তো খুব সহজ, এগুলো তো পারা যায়, সো আমরা একটু কঠিনের দিক যাই। সো আমরা একটু ডিফিকাল্ট টাইপের শূন্যস্থান অ্যান্সার করার ট্রাই করি। তো এর জন্য আমরা চলে আসলাম আমাদের প্রথমে যে শূন্যস্থানটা দেখিয়েছিলাম এখানে। সো আমরা এই শূন্যস্থানটা অ্যান্সার করব আমাদের সেম স্ট্র্যাটেজি দিয়ে।